আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল সিজিআই এর বেঞ্চে আইটেম নাম্বার 34-এ দুপুর 2টোর সময় শুনানির জন্য লিস্টেড ছিল এবং আজকে এই মামলাটি একদম লাস্ট আওয়ার অবধি শুনানি হয়েছে। তো আজকে এই মামলার শুনানি থেকে কি উঠে আসলো, আজকের যে শুনানি হলো সেই শুনানির যাবতীয় ডিটেলস আমি ব্রিফলি অত্যন্ত অথেন্টিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আজকে যে শুনানি হলো সেই শুনানি নিশ্চয়ই আপনারা সকলে শুনেছেন। যারা শুনানি শুনেছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু প্রত্যেকটি তথ্যকে একদম অ্যাজ ইট ইজ যা হয়েছে কোর্টরুমে সেটাই তুলে ধরবো। এবং আমি মনে করি যে একজন তথ্য পরিবেশক হিসাবে আমার এটা কাজ যে নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে তথ্যকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরা। তো সেই কাজটাই আমি করছি। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে স্কুল সার্ভিস কমিশনের মামলাটির শুনানির প্রথমেই একজন লয়ার তিনি গ্রুপ সির হয়ে বলতে শুরু করলেন। তিনি মূলত যে বিষয়গুলো বললেন আমি ব্রিফলি টু দ্য পয়েন্ট বলার চেষ্টা করছি। তিনি প্রথম যেটা বললেন যে ইনকোয়ারিটা হয়েছে সিবিআই এর, সেই ইনকোয়ারিটা নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুললেন। তার মতে যে এই কেসে নাকি কোনো ইন্ডিপেন্ডেন্ট কমিটি দিয়ে তদন্ত হয়নি, অ্যাকচুয়াল যে অ্যাসপেক্ট অফ দ্য ইরেগুলারিটি সেটা নাকি দেখা হয়নি। যা কিছু বলা হচ্ছে সেটা সিবিআই উদ্ধারকৃত মেটেরিয়ালের বেসিসে, যেটা পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া গেছে। সেগ্রিগেশন যেটা করার কথা বলা হচ্ছে সেটা করা উচিত। যদি না লার্জ স্কেল কোনো ইরেগুলারিটি না থাকে তাহলে অবশ্যই যারা নন টেন্টেড প্রার্থী তাদেরকে আলাদা করা উচিত। এছাড়াও তার যেটা যুক্তি যে 2016 সালে এই পরীক্ষাটির অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এবং তারপরে যথারীতি রেজাল্ট হয়েছে, পরীক্ষা হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, এবং তারপরে লং টাইম পর 2021 সালে রিট ফাইল করা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এবং তার ছাড়াও যে রিট ফাইল করা হয়েছিল সেখানে লিমিটেড ইস্যু ছিল, অর্থাৎ পোস্ট এক্সপায়ারি অফ প্যানেলে কেন চাকরি হয়েছে, কিছু র্যাঙ্ক জাম্প হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে মামলা হয়েছিল। সেখানে কোথাও যে এমপ্যানেল ক্যান্ডিডেট তাদের চাকরি বাতিল করতে হবে বা পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে এমন কোনো দাবি ছিল না। আইনজীবীর মতে আইনজীবী যেটা বলতে চাইছেন যে তাহলে এই যে রিট পিটিশন, সেই রিট পিটিশনের বিষয়বস্তু যেখানে লিমিটেড, সেখানে কিভাবে সিবিআই তদন্ত দেওয়া হলো, এবং সিবিআই তদন্ত করে যে সমস্ত তথ্য উদ্ধার করলো সেই তথ্যের লেজিটিমেসি নিয়েও তিনি প্রশ্ন তুললেন। তার মতে এখানে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্ত দেওয়া উচিত হয়নি, এখানে লিমিটেড ইস্যু ছিল, নেচার অফ কেসকে এখানে কনসিডার করাই হয়নি। এখানে যে ইস্যুগুলো ছিল সেখানে মূলত র্যাঙ্ক জাম্প এবং এক্সপায়ারি অফ প্যানেল, এবং যে সমস্ত প্রার্থীরা কোর্টে কেস করেছিলেন তারা কখনোই এটা প্রেয়ার করেননি যে পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে। তার ফলে হাইকোর্ট এখানে একটা ভুল করেছে আইনজীবীর মতে, যে সিবিআই তদন্ত দিয়েছে। এবার যেটা প্রশ্ন আইনজীবী যেটা তুললেন সেটা হচ্ছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তদন্ত করে, সেই রিপোর্টে তারা যেটা তথ্য উদ্ধার করেছে বলছে ওএমআর এর, সেই ওএমআর এর তথ্য যেভাবে তারা উদ্ধার করেছে সেই প্রসেসটার নাকি আইনত বৈধ নয় এমনটাই তিনি বলতে চাইলেন। অর্থাৎ সেখানে যে 65B সার্টিফিকেট নেওয়া হয়েছে সেই সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কি কি ভুল ছিল। এছাড়াও সিবিআই যেটা বলছে যে তাদের রিপোর্টে যে নীলাদ্রি দাস এবং পঙ্কজ বনসাল তারা নাকি সমস্ত ডাটা নিয়ে চলে গেছিল তাদের সাথে, তো সেটা কিভাবে তাদের ডাটা নিয়ে যেতে পারে। তো এই প্রশ্নগুলো তিনি তুলছিলেন আইনজীবী। এছাড়াও তিনি মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো দেখালেন, বিভিন্ন জাজমেন্ট যেখানে বলা হচ্ছে যে পুরো প্যানেল কখনোই ক্যান্সেল করা উচিত নয়। তো সিজিআই তিনি বললেন যে তিনি বুঝলেন যে যেটা আইনজীবী বলতে চাইছেন যে সেগ্রিগেশন যদি করা সম্ভব হয় তাহলে করতে হবে এমনটা, এবং সিজিআই এটাও বললেন যে যদি সেগ্রিগেশন না সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে। তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, এখানে ক্রিমিনাল কেস কিন্তু পেন্ডিং আছে। পঙ্কজ বনসালের যে ডাটা সেই ডাটাটার বিষয়ে যে ক্রিমিনাল প্রসিডিং সেটা কিন্তু মানে কোর্টে পেন্ডিং রয়েছে, ক্রিমিনাল কোর্টে। তো তার ফলে এখানে কোনোভাবেই এই মুহূর্তে এটা বলে দেওয়া সম্ভব নয় যে পঙ্কজ বনসালের ডাটাটা একদম অথেন্টিক। তো সিজিআই বললেন যে দেখুন, এটা হচ্ছে একটি সিভিল কেস এবং পঙ্কজ বনসালের যে ক্রিমিনাল কেস সেটা সম্পূর্ণ আলাদা, সেই বিষয়টার সাথে কোনো সম্পর্ক নেই এখানে। এরপরে মুকুল রোহতগি তিনি কিন্তু বলতে উঠলেন। তিনি মূলত ক্লাস 9-10 এবং গ্রুপ ডি হয়ে বলছিলেন। তার যে মূল বক্তব্য ছিল যে টোটাল 4টে গ্রুপের এখানে মামলা হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9-10 এবং 11-12, এবং এখানে মোট 20 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছেন, যেখানে 20 লক্ষ মতো ওএমআর সিট ছিল।
এক্সাম হয়েছিল 2016-17 সালে এবং ওয়েটিং প্যানেল যেটা 1 ইয়ার ভ্যালিড ছিল, এরপরে ওয়েটিং প্যানেল বা সমস্ত কিছু এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল 2019 সালের দিক নাগাদ। এরপরে মেন প্যানেল যেটা, সেই মেন প্যানেলে সিলেক্টেড যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের হয়ে তিনি বলছেন, অর্থাৎ মুকুল রোহতগি তিনি এখানে সওয়াল করছেন, এমনটাই তিনি বললেন। এবং তার যে মতে যে 2021-এ যে রিট ফাইল হয়েছিল সেখানে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মূলত 3টি, অর্থাৎ এখানে মূলত এক্সপায়ারি অফ প্যানেল যাদের চাকরি হয়েছে তাদের নিয়ে অভিযোগ ছিল, র্যাঙ্ক জাম্পিং নিয়ে অভিযোগ ছিল এবং এর পরবর্তীতে যখন সিবিআই তদন্ত হয় তারপরে ট্যাম্পারিং অফ ওএমআর সিটের একটি অভিযোগ আসে। এরপরে মিস্টার রোহতগি আরও যেটা বলেন যে ওএমআর সিট যেটা তার ফিজিক্যাল কপি কিন্তু রুল অনুযায়ী 1 বছরের মধ্যে ধ্বংস করা হয়েছিল, এসএসসি সেটা করেছিল। তার ফলে এই মুহূর্তে অরিজিনাল ওএমআর সিট আর নেই এবং শুধুমাত্র যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা আপলোড করা হয়েছিল এসএসসির ওয়েবসাইটে। এরপরে তিনি যেটা বললেন যে পুরো যে এক্সামিনেশন প্রসেসটা তিনি সেটা বলতে চাইলেন। ডব্লিউবিএসএসসির কাজ ছিল এক্সাম নিয়ে রেকমেন্ডেশন দেওয়া। এরপরে কমিশন নাইসা নামক একটি কোম্পানিকে ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্ব দিয়েছিল। নাইসা 20 লক্ষ ওএমআর সিট স্ক্যান এবং ইভ্যালুয়েশনের কাজটা করেছিল এবং এটা কম্পিউটার মাধ্যমে হয়েছিল এবং এখানে কোনো ম্যানুয়ালি কাজ হয়নি। নাইসা সমস্ত রেজাল্ট ইভ্যালুয়েশন করে এসএসসিকে দিয়েছিল এবং তারপরে এসএসসি সেই রেজাল্টটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল। নাইসা আবার স্ক্যানিংয়ের কাজের দায়িত্ব দিয়েছিল ডাটা স্ক্যানটেক নামে একটি কোম্পানিকে। সেই ডাটা স্ক্যানটেক কোম্পানি এসএসসির অফিসে গিয়ে স্ক্যানিংয়ের কাজ করেছিল। এবার একটা বেসিক প্রশ্ন যেটা মিস্টার মুকুল রোহতগি করলেন সেটা হচ্ছে যে কম্পিউটার হার্ড ডিস্ক যেটা অরিজিনাল হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্কে নাইসা অথবা ডাটা স্ক্যানটেক যারা স্ক্যান করেছে এসএসসির অফিসে, সেই অরিজিনাল হার্ড ডিস্কে যদি পাওয়া যায় তাহলে সেখানের যে স্ক্যান কপি সেটা মান্যতা পাওয়া যেতে পারে, কিন্তু সেই অরিজিনাল হার্ড ডিস্কটা কিন্তু সিবিআই নাকি খুঁজে পায়নি বা সিবিআই কোনো রিপোর্টে সেটা মেনশনও করেনি যে তারা এই অরিজিনাল হার্ড ডিস্কটা খুঁজে পেয়েছে। অতএব পঙ্কজ বনসালের যে ডাটা সেই ডাটাটাকে কম্প্যারিজন করার মতো কোনো অরিজিনাল ডাটা এই মুহূর্তে আর নেই। তার ফলে পঙ্কজ বনসালের ডাটাটাকে ম্যাচিং করানোর জন্য কোনো রেফারেন্স পয়েন্টই নাকি নেই, এমনটাই মিস্টার মুকুল রোহতগি বললেন। এবং তিনি আরও বললেন যে 3টি হার্ড ডিস্ক বনসালের বাড়িতে পাওয়া গেছে, সেটা 2022 সালের রেজাল্টের অনেক পরে এবং 9 নভেম্বর 2023 সালে অনারেবল সুপ্রিম কোর্ট যখন এই মামলাটি হাইকোর্টে রিমান্ডে পাঠিয়েছিল তখন যে অর্ডারটি দিয়েছিলেন সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট যে ওএমআর সিটের অ্যাডমিসিবিলিটি এবং তার অথেন্টিসিটিকে এস্টাবলিশ করতে হবে ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চ নাকি পঙ্কজ বনসালের যে ডাটা সেই ডাটাটাকে নাকি সঠিকভাবে এক্সামিনেশন না করেই সেটাকে অ্যাডমিসিবিলিটি হিসাবে গ্রহণ করেছিল, এমনটাই মিস্টার মুকুল রোহতগি বলতে চাইলেন। এবং তিনি বললেন যে ডিভিশন বেঞ্চে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে তারা বলেছিল যে 3টে হার্ড ডিস্ক তারা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল, সেগুলোকে তারা সিএফএসএল হায়দ্রাবাদে পাঠিয়েছিল, কিন্তু সিএফএসএল হায়দ্রাবাদ সেগুলোকে না বিবেচনা করে সেগুলোকে পাঠিয়ে দিয়েছিল, রিটার্ন করেছিল এবং তারা সেটাকে আবার কলকাতার ল্যাবে পাঠিয়েছিল এবং রিপোর্ট না আসার আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়েছে এবং সেই কলকাতা যে ল্যাব সেখান থেকে কিন্তু কোনো রিপোর্টও এখন অবধি আসেনি, এমনটাই কিন্তু মিস্টার মুকুল রোহতগি বললেন। এরপরে মিস্টার মুকুল রোহতগি আরও একটি এফিডেভিট সিবিআইয়ের সেটাকে তিনি তুলে ধরলেন। এফিডেভিট বা মূলত চার্জশিট এমনটাই হবে হয়তো, যেখানে নাকি সিবিআই বলছে যে নীলাদ্রি দাসের কাছে আরও একটি হার্ড ডিস্ক পাওয়া গেছে এবং সেখানে নাকি দেখা যাচ্ছে 152 জনের নাকি ট্যাম্পারিং করা হয়েছে এমনটাই। তো এখানে একটা সিরিয়াস প্রশ্ন মিস্টার মুকুল রোহতগি তুললেন যে তাহলে কোনটা সঠিক, পঙ্কজ বনসালের ডাটা সঠিক নাকি নীলাদ্রি দাসের ডাটা সঠিক? তো সিজিআই এখানে বললেন যে দেখুন আমরা ওই পার্টটায় ঢুকবো না, আমাদেরকে পুরো বিষয়টা দেখতে হবে। তখন মিস্টার মুকুল রোহতগি বললেন যে পুরো ডাটা তো নেই, শুধুমাত্র বনসাল এর ডাটা ছাড়া এখানে কোনো ডাটাই কিন্তু পাওয়া যাচ্ছে না, এখানে অরিজিনাল কোনো ডাটা নেই। তখন সিজিআই বললেন যে হ্যাঁ অরিজিনাল ওএমআর শিট তো নষ্ট করা হয়েছে। তখন আইনজীবী বললেন যে দেখুন অরিজিনাল ওএমআর শিট যে নষ্ট করা হয়েছে সেটা কিন্তু আইন অনুযায়ী নষ্ট করা হয়েছে এবং কোনো অরিজিনাল স্ক্যান কপিও নাকি এই মুহূর্তে নেই। সিজিআই তখন একটি প্রশ্ন ছুড়লেন যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ম্যানিপুলেশন হয়েছে। লয়ার তখন বললেন যে সেটা কিন্তু কনক্লুসিভ নয়, অর্থাৎ যে ম্যানিপুলেশনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনো অবধি কনক্লুসিভলি প্রুভড নয় যে এটা ম্যানিপুলেশন হয়েছে। তো এরপরে মূলত যে সমস্ত প্রার্থীরা নন টেন্টেড অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআই এর পক্ষ থেকে অথবা অন্যান্য পিটিশনারদের পক্ষ থেকেও, তো তাদের আইনজীবীরা মূলত এবার বলতে শুরু করলেন। তাদের পক্ষ থেকে মূলত আজকে ছিলেন কপিল সিব্বাল বা আরও অন্যান্য আইনজীবীরা ছিলেন।
তারা মূলত বললেন। এবার তাদের বিভিন্ন ক্যাটাগরি ছিল, যেমন কেউ ছিলেন ইন সার্ভিস, তো এই সমস্ত প্রার্থীরা কিন্তু বললেন। তো তাদের যে মূল পয়েন্টগুলো সেগুলোকে আমি ব্রিফলি বলছি। তারা যেটা বলছেন যে সিবিআই যে ডাটা, সেই ডাটা অনুযায়ী দেখা যাচ্ছে যে কিছু প্রার্থীর ক্ষেত্রে ইররেগুলারিটি পাওয়া গেছে এবং তাদের নামও সিবিআই মেনশন করে দিয়েছে। তাহলে যে সমস্ত প্রার্থীরা নন টেন্টেড, তাহলে তাদেরকে তো সেই তথ্যের ভিত্তিতেই সেগ্রিগেশন করে দেওয়া যায়। তাহলে সেটা কেন করা হচ্ছে না? এবং হাইকোর্ট যেটা করেছে যে সেগ্রিগেশনের কাজটা না করেই পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। এই কাজটা হাইকোর্ট সঠিক কাজ করেনি। তো সিবিআই এই জায়গাটায় বারবার বললেন যে আপনাদের কথা আমরা বুঝতে পারছি, এবং এই বিষয়টা নিয়ে যারা নন টেন্টেড প্রার্থী তাদের আইনজীবীরা কিন্তু আবারও যেটা মানে জোর দিয়ে বলতে চাইলেন যে সিবিআই যে ডাটা বা অন্যান্য যে সমস্ত ইররেগুলারিটি যেগুলো পাওয়া গেছে, সেখানে কোথাও নন টেন্টেড প্রার্থীদের নাম পাওয়া যাচ্ছে না। তাহলে নন টেন্টেড প্রার্থী যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সিবিআই তদন্তের ক্ষেত্রেও কোনো নাম যেখানে তাদের পাওয়া যাচ্ছে না, তাহলে তারা কেন সাফার করবে? তারা দীর্ঘদিন চাকরি করেছে, তাদের জীবনে একটা সংশয় নেমে এসছে, বা তাদের এই যে চাকরি চলে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা মূলত বলার চেষ্টা করলেন। কপিল সিব্বল যেটা বললেন যে পুরো প্যানেল বাতিল কেন করা হয়েছে? সিবিআই এর তথ্য অনুযায়ী তো তারা টেন্টেড নয়, তাহলে কেন তাদেরকে বাতিল হতে হবে? অরিজিনাল ওএমআর সিট যেখানে নেই, সেখানে কিভাবে বলা হচ্ছে যে পুরো প্রসেসটাই হচ্ছে ম্যানিপুলেটেড? তো এই বিষয়গুলো বললেন। তাছাড়াও অন্য একজন লয়ার তিনিও বললেন যে সেগ্রিগেশন পসিবল। ওএমআর সিট নাকি ডিভিশন বেঞ্চ ইন্সপেকশন করতে দিয়েছিল সবাইকে, এবং সেখানে অনেকেই স্বীকার করেছে যে তাদের এটা ওএমআর সিট, এবং কেউ নাকি অস্বীকার করেনি যে ওএমআর সিট তাদের নয়, এমনটাই আইনজীবী বললেন। তো এবং তিনি বললেন যে হ্যাশ ভ্যালু যেটা, সেটা মিলছে ডাটা স্ক্যানটিকের সাথে পঙ্কজ বনসালের। অতএব এই যে ওএমআর সিট, এই ওএমআর সিটটা যদি সত্যিও হয় যেটা পঙ্কজ বনসালের কাছে পাওয়া গেছে, তাহলেও তো সেগ্রিগেশন করা যাবে এবং সেগ্রিগেশন করা উচিত। তো এরপরে অন্য আইনজীবী তারাও বললেন সিবিআই এর যে সাবমিশন, সেই সাবমিশন থেকে দেখা যাচ্ছে যে টেন্টেড যারা প্রার্থী তাদের নাম রয়েছে, কোন ক্যাটাগরিতে কত প্রার্থীর এক্ষেত্রে অ্যালিজডলি টেন্টেড প্রার্থী রয়েছে, সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। তাহলে যারা নন টেন্টেড তাদেরকে আলাদা করে দেওয়া হোক, এটা তো বেসিক একটা জিনিস। এবং সুপ্রিম কোর্টের এক্ষেত্রে নানান জাজমেন্ট তারা দেখাচ্ছিলেন, যেখানে সুপ্রিম কোর্ট এটা একটা বলছে যে কোন সমস্ত প্রার্থীকে এনমাস যে ক্যান্সেলেশন সেটা করার আগে অবশ্যই সেগ্রিগেশনের কাজটাকে কোর্টকে এক্সারসাইজ করতেই হবে, এবং সেগ্রিগেশন যদি না করা যায় তাহলেই লাস্ট অপশন হচ্ছে পুরো প্যানেল বাতিল। তো মূলত যারা নন টেন্টেড প্রার্থী তারা এই প্রশ্নটাই বারবার কোর্টের কাছে তুলে ধরছিলেন আজকে, যে সেগ্রিগেশন ইজ পসিবল এবং সেগ্রিগেশন করা যাবে, সেই সেগ্রিগেশন করার জন্য পর্যাপ্ত ডাটাও রয়েছে এবং কোর্টের এই কাজটা করা উচিত। তো এই পার্টটাই মূলত তারা তুলে ধরছিলেন। সিজিআই মূলত তাদেরকে এটা বললেন যে আপনাদের পয়েন্টটা আমি বুঝতে পারছি। তো এবার মূলত কিছু আইনজীবী যারা ওএমআর ইস্যুতে ছিলেন, তাদের আইনজীবী মূলত 65B একজন আইনজীবী তিনি সেটা বলতে শুরু করলেন। তো সিবিআই বললেন, দেখুন এই এভিডেন্স অ্যাক্টের পার্টে আমরা এই মুহূর্তে ঢুকতে চাইছি না। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়, এটি সিভিল কেস, এখানে এভিডেন্স অ্যাক্টের পার্টটা আমরা শুনবো না। তবুও আইনজীবী 65B-র যে সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তিনি বলতে লাগলেন, যে কিভাবে 65B সার্টিফিকেটের ক্রাইটেরিয়াগুলোকে মানে ম্যাচ করতে হয়, সেই ম্যাচগুলো নাকি এক্ষেত্রে হয়নি। এছাড়াও 65B নিয়ে যে জাজমেন্টগুলো রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের, সেগুলো তিনি বলতে লাগলেন। সিজিআই বললেন যে দেখুন, উই আর নট গোয়িং স্ট্রিক্টলি অন 65B, আমরা 65B-র পার্টটাই ঢুকতে চাইছি না। 65B সার্টিফিকেট যার কাছে তথ্য রয়েছে সে সেটা দিতেই পারে, কিন্তু সেটা সেই তথ্যর জেনুইননেস বা অথেন্টিসিটি নিয়ে দেখতে গেলে আরও অন্যান্য অ্যাসপেক্ট রয়েছে, সেটা শুধু 65B-তেই হয় না। তো এরপরে অন্য লয়ার যিনি ছিলেন তিনি বললেন যে তার নাকি মিসম্যাচে নাম রয়েছে, কিন্তু মিসম্যাচ মানে থাকলেও তিনি নাকি কাট অফের ওপরে আছেন। তো সিজিআই এই কথাটাই তিনি হাসলেন। তিনি বললেন যে এই পয়েন্টের তো কোনো লজিক নেই। আপনি হয় মিসম্যাচ, না হয় মিসম্যাচ নয়, সেটা নিয়ে বলুন। ওয়ান্স ইউ আর ইন মিসম্যাচ অফ ইউর মার্কস ইউ আর টেন্টেড। সিজিআই এটাই বললেন যে যদি আপনার মার্কসে মিসম্যাচ থাকে তাহলে তো আপনাকে এক্ষেত্রে অ্যালিজলি টেন্টেড ধরতে হবে। সিজিআই এই পয়েন্টটা তিনি আর শুনলেন না। তিনি বললেন যে এখানে অরিজিনাল ওএমআর সিট নেই, অতএব অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে সেটা তো আমরা বলতে পারবো না। এরপরে অন্য একজন লয়ার তিনি বললেন যে এক্ষেত্রে যে রিট পিটিশনগুলো ফাইল হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেগুলো ওয়েটিং প্যানেল নিয়ে হয়েছিল এবং সেখানে অরিজিনাল প্যানেল বাতিল করার কোনো প্রেয়ার ছিল না। অতএব অরিজিনাল প্যানেল পুরোটা বাতিল করার কোনো মানে হয় না। যদি কোনো টেন্টেড প্রার্থী পাওয়া যায় তাহলে তাদেরকে সেগ্রিগেশন করা উচিত। এরপরে অন্য একজন আইনজীবী তিনি মূলত ওয়েটিং প্রার্থীদের হয়ে বলছিলেন। তিনি বললেন যে ওয়েটিং প্রার্থী যারা রয়েছেন এই কেসে তারা ওভার এজ হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি কোনো টেন্টেড প্রার্থী বাদ যায় এই কেসে, তাহলে সেই জায়গায় যাতে করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়।
সিজিআই এই জায়গাটায় কিন্তু তিনি সিরিয়াস একটি প্রশ্ন তুললেন। তিনি বললেন, "দেখুন প্যানেল ইজ এক্সপায়ার্ড। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। আপনারা কি ওভার অপটিমিস্টিক? অর্থাৎ আপনারা এখানে কি অতিরিক্ত প্রত্যাশা রাখছেন না? আপনি কি চান যে এখানে কোনো চাকরি বাতিল হলে সেখানে আপনি পাবেন? তো এই বিষয়টা তো হওয়া সম্ভব নয়। তার কারণ প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে।" তো তবুও যিনি ওয়েটিং প্রার্থীদের হয়ে বলছিলেন তিনি বললেন, সিজিআই বললেন, "ঠিক আছে, আপনার পয়েন্টটা আমি বুঝলাম।" এরপরে অন্য আরেকজন আইনজীবী তিনি মূলত সেগ্রিগেশন করার পক্ষেই বললেন এবং তিনি যেটা বললেন যে সিবিআই যে লিস্ট দিয়েছে সেই অনুযায়ী তো সেগ্রিগেশন করা সম্ভব এবং তারা টেন্টেড প্রার্থী নয়। তো এই জায়গায় সিজিআই বললেন যে দেখুন সিবিআই যে লিস্ট দিয়েছে সেই লিস্ট আমরা দেখেছি। এখানে একটি বিষয় বোঝার রয়েছে বলে সিজিআই বললেন যে উই হ্যাভ আন্ডারস্টুড দিস আর্গুমেন্ট, আপনাদের এই আর্গুমেন্টটা আমরা বুঝছি। কিন্তু এর যে কাউন্টার আর্গুমেন্ট আছে শ্যাল হ্যাভ টু বি আনসার্ড, অর্থাৎ সেটাকেও আমাদেরকে আনসার দিতে হবে। লুক, সিবিআই উইল অনলি ফাইল প্রসিকিউশন ওয়্যার দে গট concrete evidence that this is done irregularly, অর্থাৎ সিবিআই কিছু কংক্রিট এভিডেন্স দিয়ে এটা দেখিয়েছে যে কিছু কিছু বিষয় ইররেগুলারিটি ভাবে হয়েছে। সিবিআই এটাও বলেছিল দিস ইজ দ্য কেস ওয়্যার দে হ্যাভ সার্টেন এভিডেন্স, সিবিআই এটাও দেখেছিল যে কিছু কিছু কেসের ক্ষেত্রে তারা কিছু কিছু এভিডেন্স কালেক্ট করেছে। হোয়াট ইজ এক্সামিন্ড বাই দ্য হাইকোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে বিষয়টা এক্সামিন করেছে এক্ষেত্রে সেটা মাচ ব্রডার। কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন সেটা সিবিআই এর রিপোর্টের থেকেও বর্ডার ছিল। সেটা কি, সেটা সিজিআই বললেন। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি কেউ শুনে থাকেন। সেটা সিজিআই বললেন যে কলকাতা হাইকোর্ট যেটা বলেছিল যে সিবিআই অনেকের বিরুদ্ধে যেমন অনেক কিছু ডকুমেন্ট খুঁজে পেয়েছিল এটা সঠিক, তেমনি সিবিআই সবকিছু যে পেয়েছে এটা কিন্তু ঠিক নয়, অর্থাৎ সিবিআই সবকিছু পায়নি। অতএব এটা কলকাতা হাইকোর্ট বলতে পারেনি যে মোর পিপুল আর টেন্টেড অর আনটেন্টেড, অর্থাৎ এই প্যানেলে কি আরও কোনো প্রার্থী রয়েছেন যারা টেন্টেড প্রার্থী হতে পারেন, অথবা যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে তাদের মধ্যে কেউ কি রয়েছেন যারা আনটেন্টেড নন। কলকাতা হাইকোর্ট যেটা বলেছিল যে সিবিআই যে তথ্য দিচ্ছে বা আরও যে সমস্ত আনুষঙ্গিক তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এটা বলা যাচ্ছে যে কিছু প্রার্থী টেন্টেড, কিন্তু বাকি যারা রয়েছেন তারা যে আনটেন্টেড এটাকে ভেরিফাই করার মতো নাকি কোনো তথ্য নেই, বা এর মধ্যে আরও কোনো টেন্টেড প্রার্থী যে থাকবে না এই অ্যাসুরেন্সটাও নেই। অতএব এই জায়গাটা সিজিআই কিন্তু পয়েন্ট আউট করলেন। তার ফলে তিনি বললেন দেন দে রিচ দ্য কনক্লুশন দেয়ার ইজ ইম্পসিবল টু আস ভেরিফাই, অর্থাৎ এটা বললেন সিজিআই যে তার ফলে হাইকোর্ট এই কনক্লুশনেই পৌঁছে গেছিল যে তাদের পক্ষে এটা আর ভেরিফাই করা পসিবলই নয় যে কে টেন্টেড এবং কে আনটেন্টেড। তো এই জায়গাটা সিজিআই বললেন এবং সিজিআই আরও বললেন যে হাইকোর্ট বলেছিল যে এই এভিডেন্স যা আছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু প্রার্থী বা এরা টেন্টেড, কিন্তু বাকিরা যে আনটেন্টেড এমন কোনো ডকুমেন্টস কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এমনটা কলকাতা হাইকোর্ট এটা মনে করেছিল। এই পয়েন্টটা কিন্তু সিজিআই কিন্তু বললেন। এরপরে যিনি আইনজীবী ছিলেন তিনি মূলত বললেন যে মাই লর্ড, আমি মূলত প্যানেল এক্সপায়ার্ড হয়েছে এই পার্টটা নিয়ে বলবো, অর্থাৎ তার যে পিটিশনাররা রয়েছেন তারা মূলত প্যানেল এক্সপায়ার্ডের পর জব পেয়েছেন কিন্তু মেরিট অনুযায়ী জব পেয়েছেন, তারা কোনো দুর্নীতি করেননি এমনটাই তিনি বলতে চাইলেন। তো সিজিআই তখন এই জায়গাটাই বললেন যে তাহলে আমি টেন্টেড বা নন টেন্টেড এই পার্টগুলো আমি ছেড়ে দিলাম, এবার আপনি কিভাবে জাস্টিফাই করবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা, আপনি তো প্যানেল এক্সপায়ারের পর চাকরি পেয়েছেন। তখন আইনজীবী কিছু যুক্তি দেখাতে চাইলেন, তো সিজিআই বললেন দেখুন এগুলো সব ইররিলেভেন্ট, প্যানেল যদি এক্সটেন্ড না হয়ে থাকে তাহলে সেটা এক্সপায়ার্ড, ১ বছরের মধ্যে সেটাকে যদি কোনোভাবে এক্সটেন্ড করা না হয়ে থাকে তাহলে তো সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এবং সেই এক্সপায়ার্ড প্যানেল থেকে যদি আপনি জব পান তাহলে তার জাস্টিফিকেশনটা কি দেবেন আপনি। এরপরেও কিন্তু আইনজীবী তিনি বিভিন্ন বিষয়গুলো বলতে চাইছিলেন। সিজিআই একটি বিষয় আবারও বললেন যে দেখুন হাইকোর্ট কিন্তু এই জন্যই বলেছিল যে যখন অনেক ইররেগুলারিটি এখানে রয়েছে, এভরি অ্যাসপেক্টে এখানে ইররেগুলারিটি হয়েছে, তার ফলে এটা পসিবল নয় যে কে জেনুইন আর কে ব্যাকডোরে এন্ট্রি নিয়েছে এটাকে আমাদেরকে বিচার করা। হাইকোর্ট এই যে অংশটা বলেছিল এটা কিন্তু সিজিআই আবার তিনি কিন্তু সাইটেশন করলেন। এরপরে যিনি লয়ার ছিলেন তিনি বললেন যে দেখুন মাই লর্ড, আমরা প্যানেল এক্সপায়ার্ডের পরে চাকরি পেলেও মেরিট অনুযায়ী পেয়েছি, আমরা কোনোভাবে কোনো দুর্নীতি করিনি। তো সিজিআই বললেন যে দেখুন এটাকে কোনোভাবেই জাস্টিফাই আপনি করতে পারবেন না, প্যানেল ইজ এক্সপায়ার্ড। এবার আপনারা যা বললেন সেটা আমি বুঝলাম। এরপরে অন্য একজন লয়ার তিনি মূলত যেটা বললেন তিনি তার যে আর্গুমেন্ট সেটা কিন্তু বললেন যেটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে মাই লর্ড, তিনি নাকি আরটিআই করেছিলেন এবং আরটিআই করে যেটা একটা ওএমআর কপি পেয়েছিলেন সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে সবকিছুই তার সঠিক রয়েছে। অন্যদিকে সিবিআই ডাটা অনুযায়ী যে ওএমআর পাওয়া গেছে বা সেখানে যে তথ্য পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে তার ক্লায়েন্টের মিসম্যাচ রয়েছে। তো এটা কিভাবে হতে পারে?
তো সিজিআই তখন প্রশ্ন করলেন যে, "এমনটা হয়েছে নাকি যে সিবিআই এর ডাটা বা আপনার যে আরটিআই তথ্য সেখানে কোনো মিসম্যাচ দেখা যাচ্ছে?" তখন তিনি বললেন, "হ্যাঁ, মাই লর্ড এমনটা দেখা যাচ্ছে।" তখন সিজিআই বললেন যে, "তাহলে তো এই কেসটা আরো জটিল। যদি পঙ্কজ বনসালের এবং আপনার যে ওএমআর সেটা যদি আলাদা হয়ে থাকে তাহলে তো ওএমআর রিপ্লেসড ও হয়ে থাকতে পারে।" এই পয়েন্টটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ সিজিআই যেটা বললেন যে, "তাহলে তো ওএমআর রিপ্লেসড ও হয়ে থাকতে পারে।" তো এরপরে তিনি আর কিছু বললেন না। এরপরে মিস্টার পাটোয়ারিয়া তিনি ছিলেন, তিনি কিছু বলতে চাইলেন। সিজিআই বললেন যে, "এগুলো শুনেছি, এগুলো আর শুনব না।" এরপরে আরো কিছু লয়ার ছিলেন, তারা বলতে চাইলেন। শেষের দিকটায় এসে কিছু লয়ার যারা সেগ্রিগেশন এর হয়ে বলছিলেন, আনটেন্টেড প্রার্থীদের হয়ে কিছু লয়ার যারা অভিযুক্ত প্রার্থী রয়েছেন তাদের হয়ে বলছিলেন। তো এরকম করে যখন লাস্টের দিকে একদম শুনানিটা চলে গেল, তখন একজন লয়ার যিনি মূলত ১৫,০০,০০০ টাকা যার ক্লায়েন্ট থেকে নিয়েছেন, ফেরত নিয়েছেন। তো তার হয়ে তিনি বলছিলেন ববিতা সরকারকে যে টাকাটা দেয়া হয়েছিল। তো সেইটা নিয়ে বলতে চাইছিলেন। তো সিজিআই বললেন তিনি এই বিষয়টি শুনবেন না। এরপরে সিজিআই বললেন যে তিনি পিটিশনারদের যে বক্তব্য সেগুলোকে তিনি ক্লোজড করলেন। এরপরে তিনি যারা রেসপন্ডেন্ট রয়েছেন মূলত তাদের বক্তব্য তিনি শুনবেন। এরপরে এই মামলাটিকে সিজিআই ২৭শে জানুয়ারি দুপুর ২টোর সময় ২০২৫ সালে রাখলেন। অর্থাৎ এই মামলার পরবর্তী শুনানি ২৭শে জানুয়ারি দুপুর ২টোর সময় হবে। মূলত এই পয়েন্টগুলো নিয়ে আজকে শুনানি হলো। যারা মূলত নন টেন্টেড প্রার্থী তারা সেগ্রিগেশনের পক্ষেই বললেন। তারা বিভিন্ন যুক্তি দেখিয়েছেন কেন সেগ্রিগেশন করা যাবে এবং কোন তথ্যের ভিত্তিতে সেগ্রিগেশন করা যেতে পারে এমন বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এছাড়াও যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল মূলত ওএমআর ইস্যু, তারাও মূলত সেই পয়েন্টগুলো নিয়ে বলেছেন। সিবিআই এর যে তথ্য সেই তথ্যের ভ্যালিডিটি নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছেন। এছাড়াও আফটার এক্সপায়ারি অফ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তারাও বলেছেন। এছাড়াও যারা ইন সার্ভিস ছিলেন তারাও বলেছেন। তো নানান প্রার্থী নানান রকমভাবে আজকে বলার চেষ্টা করেছেন। সিজিআই সবার বক্তব্য শুনেছেন। সিজিআই কিছু গুরুত্বপূর্ণ মন্তব্যও রেখেছেন আজকে। তো মূলত মামলাটা এভাবেই শেষ হলো। আজকে কোনো অর্ডার হলো না। সে অর্থে সিজিআই মূলত এই মামলাটিকে ২৭শে জানুয়ারি আবার শুনবেন এটাই বললেন। তো আমি সমস্ত তথ্যকে ব্রিফলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আমি অতিরিক্ত ব্রিফলি বলেছি। অনেক তথ্য হয়তো এর মধ্যে রয়েছে। আমি সেগুলো হয়তো কাটছাঁট করে বলেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।